গত রাত্র থেকেই ঢাকায় একটি খবর কোনো কোনো মহলে ছড়িয়ে পড়েছে। সেটি হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে কোনো সময় পদত্যাগ করে বসতে পারেন, এবং এর পেছনে যে কারণটি সেটি মূলত গতকালকে রাতেই প্রধানমন্ত্রী মানে তারেক রহমানের বাসভবনে একটি ছোট্ট বৈঠকে খলিলুর রহমানের উত্তেজিত যে মনোভাব, উত্তেজিত কথাবার্তায় ক্ষুব্ধ হয়েছেন তারেক রহমান, এবং সেখান থেকে খলিলুর রহমান উত্তেজিত হয়েই বের হয়ে যান। তার সঙ্গে যারা ছিলেন, এমনকি প্রধানমন্ত্রীর আহ আহ, সঙ্গে আরো যারা ছিলেন, তাদেরও নানাভাবে সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। প্রধানমন্ত্রী নিজেও কিছুটা উত্তেজিত হয়ে পড়েন, পরবর্তীতে তিনি আবার শান্ত হন। আজকে সকাল থেকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যখন কার্যক্রম শুরু হয়, এরপর থেকেই এই বিষয়টি রীতিমতো চাউর হয়ে যায়। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সকাল থেকে এই তথ্যটি খুবই জোরালো হয়ে উঠছে যে এই যে দিল্লি পরিস্থিতি ঘিরে তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিরোধ রীতিমতো তুঙ্গে উঠেছে আরো 3 থেকে 4 দিন আগেই। বিশেষ করে ত্রিবেদীর যে বৈঠক তারেক রহমানের সঙ্গে, তার আগের দিন থেকেই বলা হয় যে খলিলুর রহমান চাননি দীনেশ ত্রিবেদী যাতে কোনোভাবেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত যখন ত্রিবেদীর সঙ্গে দেখা দিয়েছেন, তখন থেকেই খলিলুর রহমান তার ক্ষোভ যেন উগরে দিচ্ছেন। আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী যতটুকু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি এই সময় পর্যন্ত খোঁজ নিয়ে জানতে পেরেছি বা যতটুকু নিশ্চিত হতে পেরেছি, মূলত খলিলুর রহমান কেবলমাত্র একক সিদ্ধান্তেই একজন সাংবাদিকের মাধ্যমে এই যে একটি বিবৃতি দিয়েছিলেন ফেসবুকে, যেটি ভারতে এই শেখ হাসিনার প্রেস কনফারেন্সের পরে, সেটি নিয়েই মূলত শুরু হয়ে যায় তারেক রহমানের সঙ্গে দ্বন্দ্ব। তারেক রহমানের কোন রকম অনুমতি, পূর্বের অনুমতি না নিয়েই তাৎক্ষণিকভাবে একক সিদ্ধান্তে ওই বিবৃতিটি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি তারেক রহমানের সঙ্গে যুক্ত তার উপদেষ্টা পরিষদে আছেন এমন একাধিক সূত্র। পাশাপাশি তথ্য উপদেষ্টা যিনি, তিনিও এই বিষয়টি খুব সহজভাবে নেননি। এটি নিয়ে খলিলুর রহমানের সঙ্গে তাদেরও এক ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। সব জটিল পরিস্থিতিটি আজকে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা খলিলুর রহমানের সঙ্গে যখন এই বিষয়টি নিয়ে কথা বলতে যান, তিনি এ নিয়ে কোনো কথা বলতে চাননি এবং তিনি প্রচন্ড রকম ক্ষুব্ধ মনোভাব দেখিয়েছেন, এবং তার পদত্যাগের যে আলামত সেটিও কোনো কোনো কর্মকর্তা সকাল থেকে দেখতে পেয়েছেন। এখন আমি এই সূত্রটি আরেকটু নিশ্চিত হওয়ার জন্য আরেকজন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ে কাজ করেন এমন একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা বলে, যিনি আবার বিএনপি ঘরানার এবং সেই দিকেও তিনি ব্যাপক খোঁজ খবর রাখেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি যতটুকু জানিয়েছেন, যদি আজকে, কালকে বা আগামী কয়েকদিনের মধ্যে যখনই তারেক রহমান যদি আনুষ্ঠানিকভাবে ভারতে যাওয়ার মানে এই যে ব্রিক্সে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন আনুষ্ঠানিকভাবে, এর পরপরই যে কোনো মুহূর্তে খলিলুর রহমান পদত্যাগ করবেন। এইটি প্রায় ওই সাংবাদিকের ভাষায় প্রায় নিশ্চিত।
এবং সেটি যে সেপ্টেম্বরে যখন তারেক রহমান যুক্তরাষ্ট্রে যাবেন, তখন খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী পদে থাকছেন না, এমনটাই তিনি আমাকে ধারণা দিয়েছেন। সেই সঙ্গে যদি তারেক রহমান সত্যি সত্যি ব্রিক্স এর সম্মেলনে যান, সেই ইস্যুটি নিয়ে পরিস্থিতি আরো যে জটিল হয়ে উঠতে পারে, যেটি শুধুমাত্র তারেক রহমানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিএনপি মানে গোটা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের যারা আছেন তাদের সঙ্গে ডক্টর ইউনূসের যে কোর গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যেও বিরোধ আরো প্রকাশ্য হয়ে উঠবে এবং সেটিরও আলামত শুরু হয়ে গেছে। এখন দেখা যাক খলিলুর রহমান কি করেন। তারেক রহমান দু একদিনের মধ্যেই তার সিদ্ধান্ত কতটা বা কোন পর্যায়ে নিয়ে যান, তিনি কি সত্যি এই যে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যে বিশেষ দূত সার্জিও গোর ঢাকা ঘুরে গেলেন, ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, ত্রিবেদী আবার দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং সার্জিও গোর আর ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় 2-3 দিন ধরে যখন বৈঠক চলছে, এই পুরো পরিস্থিতির মধ্যে এখন কিন্তু খলিলুর রহমান একটি বড় ক্যারেক্টার হয়ে উঠেছেন এবং বলাই হচ্ছে মূলত তারেক রহমান যতটুকু ভারতে বা দিল্লির ক্ষেত্রে নমনীয় হন, সেই ক্ষেত্রে বড় বাধা সরকারের ভিতর থেকে হয়ে উঠেছিলেন বা হয়ে উঠেছেন এই খলিলুর রহমান। জানিয়ে বিএনপির মধ্যেও অসন্তোষ চরম পর্যায়ে আছে। দেখা যাক আজকের বাকি দিন এবং আগামী 2-1 দিনের মধ্যে এই পরিস্থিতির আরো কোন দিকে মোড় নেয়। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কূটনীতির নয়া সমীকরণ। ভারত, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অঙ্গনে এই মুহূর্তে এমন কিছু নাটকীয় পরিবর্তন ঘটছে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে সম্পূর্ণ নতুন মোড় দিচ্ছে। একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু, অন্যদিকে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ, আর এর মাঝেই যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের তড়িঘড়ি নড়াচড়া, সব মিলিয়ে এক বিশাল সমীকরণ তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব ঠিক কি ঘটছে পর্দার আড়ালে। গতকাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি নয়াদিল্লিতে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আবারও এই আমন্ত্রণের পরপরই কূটনৈতিক বার্তা আদান প্রদান তীব্র রূপ নিয়েছে। রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেই দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। জয়সওয়াল স্পষ্ট করেছেন যে ভারতীয় হাই কমিশনারের এই সৌজন্য সাক্ষাতের পরপরই দ্বিপক্ষীয় সফর ও ব্রিক্সে আউটরিচ সেশনে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়। তবে এই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর সাথে বলা ভালো যে আনুষ্ঠানিকভাবে তারা প্রকাশ করেনি যে তারেক রহমান আসলে কখন কোন প্রক্রিয়ায় যাচ্ছে। তবে দর্শক লক্ষ্য করবেন, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা তথ্য সম্প্রচার বিষয়ক ডক্টর জাহিদুর রহমান একটি কথা বলেছেন যে প্রধানমন্ত্রী যে কোনো সময় ভারতে যেতে পারেন। এমনকি ব্রিক্স সম্মেলনের আগেও তার যে প্রধানমন্ত্রী হিসেবে যে আমন্ত্রণটি আছে, গত ফেব্রুয়ারি থেকে যে আমন্ত্রণটি বহাল আছে সপরিবারে ভারত সফরের, সেটি বাস্তবায়নের জন্য ব্রিক্সে না গিয়ে আগেই গতকাল আমরা ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দীর
একটা সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম। চন্দন নন্দী গতকালকে বলেছেন যে এই মাসের শেষ নাগাদ, অগাস্টের শেষ নাগাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন। এমনকি শেখ হাসিনা যে ডিসেম্বর একটা রোডম্যাপ ঘোষণা করেছেন যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন বা স্বদেশ প্রত্যাবর্তন করছেন, না, তারেক রহমান যদি এ মাসের শেষ নাগাদ, বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচনের পর পর ভারতে যান, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেপ্টেম্বরেই স্বদেশ প্রত্যাবর্তন করতে পারেন। আরেকবার বলে নেই, প্রত্যার্পণ নয়, শেখ হাসিনা করছেন প্রত্যাবর্তন। এবং তিনি যে প্রক্রিয়ায় যেভাবে ভারতে গেছেন, ঠিক সে প্রক্রিয়ায় সেভাবে বাংলাদেশ থেকে তাকে এয়ারক্রাফট পাঠানো হতে পারে। সেই এয়ারক্রাফটে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করতে পারেন। কূটনীতির অন্দরে এমন সব ঘটনায় ঘটছে। তবে শুধু ব্রিক্সের আমন্ত্রণেই এই আলোচনা সীমাবদ্ধ নেই। সবচেয়ে সংবেদনশীল বিষয়টি উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। সংবাদ সম্মেলনে ভারতের কাছে ঢাকার আনুষ্ঠানিক প্রত্যার্পণ অনুরোধ সম্পর্কে জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়টি ভারতের প্রচলিত ও আইনি প্রক্রিয়া অনুসারেই গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা দ্রুত জানানো হবে বলেও তিনি আশ্বাস দেন। ঠিক এই কূটনৈতিক উত্তাপের মধ্যে নয়াদিল্লিতে ঘটেছে আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও বোর এবং ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত 2 দিনে টানা 2 দফায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অত্যন্ত গোপনীয় ও গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন সোম এবং মঙ্গলবার। এবং সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথেও বৈঠক করেছেন বলে সার্জিও বোর নিজেই তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, সার্জিও বোর কেবল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নন, তার দায়িত্বের আওতা ভারত থেকে শুরু করে মধ্য এশিয়ার কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত এক বিশাল অঞ্চল জুড়ে। ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তার এই ঘন ঘন বৈঠক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এবং এই বৈঠকের টেবিলে বাংলাদেশও যে স্থান পায়, এটি একটা শিশু, একটা পাগলও বোঝে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ রণধীর জয়সওয়াল, অজিত দোভাল ও সার্জিও বোরের এই বৈঠকের তথ্য নিশ্চিত করলেও আলোচনার সুনির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করেননি, যেটি প্রকাশ করা যাবে না, প্রকাশযোগ্য নয়। তিনি সংক্ষেপে জানান, বৈঠকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। উভয় দেশই বাণিজ্য, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সহ সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অজিত দোভালের সঙ্গে এই দ্বিপক্ষীয় বৈঠকের পর মার্কিন বিশেষ দূত সার্জিও বোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আলোচনাটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন। তিনি কোনো বিস্তারিত তথ্য প্রকাশ না করে জানান যে তাদের আলোচনায় মূল গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত অংশীদারত্ব। গড় লিখেছেন, বৈশ্বিক নিরাপত্তা সংক্রান্ত নানা চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের বহু অভিন্ন লক্ষ্য রয়েছে এবং উভয় পক্ষের এই যৌথ সম্পৃক্ততা প্রতিনিয়ত আরো জোরালো হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট তাদের এক বিশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে যে ভারতের প্রতিবেশী অঞ্চলে একের পর এক বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দোভাল ও গোরের এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তন ও পরবর্তী পরিস্থিতির গতি প্রকৃতি যে এই আলোচনার অন্যতম অনুঘটক ছিল, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এদিকে ঢাকায় শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটি সাময়িক দূরত্ব ও টানাপোড়েন তৈরি হয়েছিল, তা দ্রুত কাটিয়ে উঠতেই নয়াদিল্লি অভিজ্ঞ ও পোড় খাওয়া রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে নতুন হাই কমিশনার হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে। দর্শক, এতদিনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন পেশাদার কূটনীতিক না পাঠিয়ে ঢাকায়
কেন উচ্চ ক্ষমতা সম্পন্ন একজন রাজনীতিককে হাই কমিশনার হিসেবে পাঠালো এবং মন্ত্রী মর্যাদায়। দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করলেন এবং ওদিন বিকেলেই তিনি দিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন এবং দিল্লিতে গিয়ে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তাদের এই বৈঠকের চিত্র ও তথ্য নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন। উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এর পরপরই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেন এবং সেদিন বিকেলেই জরুরি ভিত্তিতে দিল্লির উদ্দেশ্যে রওনা হন এবং তার আগের দিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দীর্ঘ 1.5 ঘন্টার বৈঠক করেছেন এবং আধা ঘন্টা 1-to-1 কোনো কর্মকর্তা ছিল না। খলিলুর রহমান এবং দীনেশ ত্রিবেদী একান্তে বৈঠক করেছেন। ঢাকার উচ্চ পর্যায়ের সাথে বৈঠকের পর ত্রিবেদী মন্তব্য করেছিলেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু বিরোধপূর্ণ বা অমীমাংসিত বিষয় থাকলেও দুটি দেশের ঐতিহাসিক বাস্তবতা ও ভৌগোলিক অবস্থানের কারণে যে কোনো মূল্যে এসব সমস্যার কূটনৈতিক সমাধান খোঁজা জরুরি।